হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইভলিউশনের আগে আমরা পুরোটা পড়ে নিয়েছি। সেটা হচ্ছে এই অরিজিন অফ লাইফ। এখানে আমরা সব পড়ে নিয়েছি যে কিভাবে ইউনিভার্স সৃষ্টি হয়েছে, কিভাবে গ্যালাক্সি তৈরি হয়েছে, আমরা কোন গ্যালাক্সিতে আছি। এছাড়া আমরা পড়েছি বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির পরে আমরা পড়েছি স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস জেনারেশন সম্বন্ধে জেনেছি, যে কিভাবে লাইফের ফর্ম হয়েছে, এগুলো আমরা সব জেনে এসেছি। তারপরে আমরা পড়েছি অপারেন্ট হ্যালডেনের যে তোমার থিওরি, ইউরেমুলারের এক্সপেরিমেন্ট, সেগুলো আমরা সব পড়ে নিয়েছি। তো তারপরে লাস্টে একটা সিদ্ধান্ত এসে যে এই যে ইভলিউশন যে হচ্ছে, এটা সম্বন্ধে কিন্তু সেরকমভাবে কোনো প্রমাণ নেই, আর বিজ্ঞান তো প্রমাণ ছাড়া থাকে না। তো এখানে কি হচ্ছে, ইভলিউশনে বিভিন্ন রকমের থিওরি আছে। তো সেই থিওরিগুলোর ওপরে বেস করে আমরা কেবলমাত্র আন্দাজ একটা করতে পারি, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে ইভলিউশন অফ লাইফ ফর্মস এর থিওরি, ঠিক আছে। এইটাতে কি বলছে দেখো, conventional religious literature tells us about the theory of spatial creation। মানে কি বলতে চাইছে যে প্রত্যেকটা ধর্মতেই, মানে সেটা তোমার হিন্দু বলো, জৈন বলো, যে কোনো ধর্মতেই দেখবে, মুসলমান, খ্রিশ্চান, সব কিছুতেই বলা আছে যে এই যে লাইফের যে কি করে তৈরি হলো, এই যে বিভিন্ন রকমের এই যে স্পিসিস হয়েছে, ভ্যারিয়েশন হয়েছে, এগুলো সম্বন্ধে কিন্তু প্রত্যেকটা ধর্মতেই অন্য অন্যভাবে কিছু বলা আছে, ঠিক আছে। দিস থিওরি হ্যাজ 3 কনেকশন। মানে হচ্ছে যে এখানে হচ্ছে 3 ধরনের কথা মেনলি বলা থাকে। সেখানে কি বলছে দেখো, 1, দ্যাট অল লিভিং অর্গানিজমস species or types that we see today were created as such। মানে এখানে কি বলতে চাইছে যে সমস্ত রকমের লিভিং অর্গানিজমস, ঠিক আছে, যেগুলো হচ্ছে মানে তোমার পশু পাখি জীব জন্তু যা কিছু বলো, সেই লিভিং অর্গানিজমস কি বলছে যে এগুলো আগে যেমনভাবে তৈরি হয়েছে সেরকমভাবেই তৈরি হয়ে আছে, এর কোনো পরিবর্তন হয়নি। সময়ের পর সময়, মানে বছরের পর বছর, যুগের পর যুগ চলে আছে, কিন্তু এগুলো হচ্ছে স্ট্যাটিক হয়ে আছে। এই লাইফ ফর্মগুলোর কোনো রকমের চেঞ্জ হয় না, স্পিসিসের বলো, টাইপসের বলো, কোনো কিছু চেঞ্জ হয় না, ওকে। নেক্সট কি বলছে, 2, দ্যাট দ্য ডাইভার্সিটি ওয়াজ অলওয়েজ দ্য সেম সিন্স ক্রিয়েশন অ্যান্ড উইল বি দ্য সেম ইন ফিউচার অলসো। মানে কি বলতে চাইছে যে এই যে ডাইভার্সিটি যেটা, এটা হচ্ছে আগেও ছিল, মানে বলতে চাইছি যখন সৃষ্টি হয়েছে তখন এরমভাবেই ডাইভার্সিফাইড হয়ে সৃষ্টি হয়েছে, সেটা আগেও ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতেও এইরকমভাবেই থাকবে। আর 3 নম্বরটায় কি বলেছে যে দ্যাট দ্য আর্থ ইজ অ্যাবাউট 4000 ইয়ার্স ওল্ড, যে পৃথিবীর বয়স হচ্ছে যে 4000 বছর, ঠিক আছে। এই থিওরিগুলো হচ্ছে বিভিন্ন রকমের, আমরা যে রিলিজিয়াস যে লিটারেচার যেগুলো হয় সেখানে হচ্ছে আমরা এই ধরনের থিওরি কিছু পেয়ে থাকি। তো এই ধরনের থিওরি অনেকেই মানেন, আবার যারা হচ্ছে বিজ্ঞানমনস্ক মানুষ তারা হচ্ছেন এই ধরনের থিওরি মানতে চায় না, কারণ তাদের কাছে হচ্ছে একটা প্রমাণ দরকার, যে একটা প্রমাণ দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এইটা ঠিক, এইটার জন্য হচ্ছে এইটা হয়েছে, ঠিক আছে। কোনো মুখের কথা এখানে কোনো কাজ হবে না। তো তারপরে দেখো কি বলছে, অল দিস আইডিয়াস ওয়্যার স্ট্রংলি চ্যালেঞ্জ ডিউরিং দ্য 9th century। মানে এই যে 3টে যে বললো, যেটা রিলিজিয়াস লিটারেচারে আছে, যেটা কনভেনশনাল থিওরি হিসাবে চলে আসছে, এগুলো হচ্ছে 19th centuryতে এসে একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়ায়। কেন? কারণ হচ্ছে ওই যে 1800 থেকে 1900 সালের মধ্যে হয়েছে, মানে তোমার একটা রিভলিউশন দেখা যায়, যেখানে হচ্ছে মানুষ এই ধরনের সায়েন্স নিয়ে হচ্ছে গবেষণা করতে থাকে, এবং তারা হচ্ছে বিভিন্ন রকমের থিওরি, যেটা মানে তারা রিসার্চ করে দেখেছে, সেইটা তারা আস্তে আস্তে দিতে থাকে। তার ফলে কি হয়, এই যে কনভেনশনাল থিওরি যেটা ছিল সেটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যায়, যে কোনটা ঠিক, যেটা আমাদের রিলিজিয়াস লিটারেচারে বলা আছে সেটা ঠিক, না যেটা এখন রিসার্চ থিসিস থেকে বার করা হচ্ছে সেটা ঠিক। Based on the observations made during a sea voyage,
in a sail ship called HMS Beagle round the world, Charles Darwin concluded that existing living forms share similarities to varying degrees not only among themselves but also with life forms that existed million years ago. মানে কি বলতে চাইছে? এবার দেখো, এখানে তো এই পর্যন্ত কি বললো, যে চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছিল, যে এই আমাদের যে লিটারেচারে বলা হয়েছে বিভিন্ন রকমের যে থিওরি, যেমন দেখো সেই বলা হয়েছে না, কোন একটা দেবতার আমি নাম ভুলে গেছি, সে হচ্ছে আমাদের পৃথিবীটাকে ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো সে হচ্ছে মানে তারপর হচ্ছে আমরা কি জানি যে ব্রহ্মা হচ্ছে যে তোমার বিভিন্ন রকমের জীবের সৃষ্টি করেছে, ঠিক আছে? এগুলো আমরা হিন্দু মতেতে পড়ে এসেছি। হিন্দু মতে এগুলো সবাই মানে, এটা হচ্ছে তোমার ধার্মিক মত। কিন্তু এখানে তোমার 1900 শতকে এসে হচ্ছে এই যে ধার্মিক মতটা, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেল। কেন? কারণ আমি যেটা বললাম যে এখানে হচ্ছে বিভিন্ন রকমের রিসার্চ থিসিস চলে এলো। তো এখানে একটা খুব প্রসিদ্ধ নাম আসে, সেটা হচ্ছে যে চার্লস ডারউইনের নাম। চার্লস ডারউইন কি করেছিল, যে উনি হচ্ছেন যে একটা জাহাজে করে উনি বেরিয়েছিলেন হচ্ছে একটা লং জার্নিতে উনি বেরিয়েছিলেন, যেখানে ওই জাহাজে উনি একটা ন্যাচারালিস্ট পোস্টে হচ্ছে জয়েন করেছিলেন, এবং ওই জাহাজ যেখানে যেখানে গেছে সেখানে গিয়ে উনি নেচারকে দেখেছেন, নেচারে যে ডাইভার্সিটিগুলো আছে সেগুলোকে দেখেছেন। নেচারে ধরো বিভিন্ন রকমের ফুল পাতা পশু পাখি এগুলো আছে, উনি সেগুলোকে লক্ষ্য করেছেন, পশু পাখিদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস লক্ষ্য করেছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে উনি হচ্ছে এই যে ওনার যে জাহাজে করে যে লং জার্নিটা ছিল, উনি সেই জার্নিটা এগুলো সব লক্ষ্য করেছেন। শুধু লক্ষ্যই করেননি, উনি সেটা সম্বন্ধে আবার একটা জায়গায় লিখেছেন। তো সেই জাহাজে যে করে গেছিল, সেই জাহাজটার নাম হচ্ছে HMS বিগেল। এটা তোমরা জানো, এটা একটা খুব ফেমাস জাহাজ, মানে ফেমাস জাহাজ নয়, যেহেতু চার্লস ডারউইন গেছিল সেই জন্য এই জাহাজটাও ফেমাস হয়ে যায় ডারউইনের সাথে সাথে। তো এখানটায় বলছে যে এই যে ডারউইন যে এই যে দেখলো, এই যে বিভিন্ন জায়গা ঘুরে যে বিভিন্ন জিনিস দেখলো, দেখার পর উনি কি কনক্লুশনে এলেন, যে দেখো বলছে যে এইটা কনক্লুড দ্যাট এক্সিস্টিং লিভিং ফর্মস শেয়ার সিমিলারিটিস টু ভ্যারিং ডিগ্রিজ নট অনলি অ্যামং দেমসেলভস বাট অলসো উইথ লাইফ ফর্মস দ্যাট এক্সিস্টেড মিলিয়ন ইয়ার্স অ্যাগো। মানে এখনকার যে মানে তোমার এখন যে সব স্পিসিসগুলো আছে, তারা তো নিজেদের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, কিছু ডিসিমিলারিটিসও আছে, কিন্তু এইটা উনি লক্ষ্য করলেন যে এখনকার যে লাইফ ফর্মস যেটা আছে, তার সাথে যে মিলিয়ন ইয়ার্স অ্যাগোতে যেসব স্পিসিসরা ছিল তাদেরও কিন্তু অনেক সিমিলারিটিস রয়ে গেছে। এইটা চার্লস ডারউইন লক্ষ্য করলেন। কখন লক্ষ্য করলেন? যখন উনি HMS বিগেলে করে হচ্ছে নেচার দেখতে বেরিয়েছিলেন, ঠিক আছে? মেনি সাচ লাইফ ফর্মস ডু নট এক্সিস্ট এনিমোর। মানে হচ্ছে যে এই যে মিলিয়ন ইয়ার্স আগে যে লাইফ ফর্মগুলো ছিল সেগুলো হচ্ছে এখন হয়তো মানে সেগুলোর আর কোনো অস্তিত্ব নেই, সেগুলো হয়তো কিছু কিছু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সিমিলারিটিসগুলো হচ্ছে সেই সিমিলারিটিসগুলো হচ্ছে আমরা এখনও পর্যন্ত বহন করে নিয়ে চলে আসছি। ওকে, দেয়ার হ্যাড বিন এক্সটেনশন অফ ডিফারেন্ট লাইফ ফর্মস ইন দ্য years gone by just as new forms of life arose at different periods of history of earth। মানে কি বলতে চাইছে, যে এই যে আমি যেটা বললাম যে বিভিন্ন রকমের স্পিসিস হয়তো মিলিয়ন ইয়ার্স আগে ছিল, কিন্তু তারা এক্সিস্টেন্ট হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, তাদের মধ্যে হয়তো অনেকে আর নেই, কিন্তু তাদের মধ্যে সেই যে সিমিলারিটি যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখনও কিছু কিছু রয়ে গেছে, ঠিক আছে? মানে সেগুলোর হচ্ছে তোমার মানে ওই যে
পরিবর্তন হয়েছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, নেচারের মানে ক্লাইমেটিক চেঞ্জের সাথে সাথে সেই স্পিসিসের পরিবর্তন কিছু হয়েছে, যেগুলো অ্যাডাপ্ট করতে পেরেছে সেগুলো থেকে গেছে, যেগুলো অ্যাডাপ্ট করতে পারেনি সেগুলো এক্সটিংক্ট হয়ে গেছে, ঠিক আছে। ডারউইন তার থিওরিতে উনি এই সব জিনিসগুলো বলতে থাকছেন। দেয়ার হ্যাজ বিন গ্র্যাজুয়াল ইভলিউশন অফ লাইফ ফর্মস, এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে গ্র্যাজুয়াল ইভলিউশন অফ লাইফ ফর্মস মানে হচ্ছে যে সব কিছুতেই মানে লাইফ ফর্ম যেটা আছে জীবনে সবসময় একটা গ্র্যাজুয়াল ইভলিউশন থাকতে হবে, তবেই তুমি বেঁচে থাকতে পারবে। যদি তুমি সময়ের সাথে, যদি তুমি পরিবেশের সাথে নিজেকে না মানিয়ে নিতে পারো, তাহলে তুমি পরিবেশে বাঁচতে পারবে না, তুমি এক্সটিংক্ট হয়ে যাবে, ঠিক আছে। সেই 3 ইডিয়টস সিনেমাটা সেই প্রথমেই বলেছিল যে আমরা হচ্ছে সবাই একটা কম্পিটিশনের মধ্যে আছি, ঠিক আছে। সেই কম্পিটিশানে যে আগে যাবে সেই হচ্ছে জিততে পারবে, আর যে পিছিয়ে যাবে সে আর জিততে পারবে না। সেটা আমাদের জন্মের শুরু থেকেই হচ্ছে আমাদের এই কম্পিটিশন হয়ে আসছে, ঠিক আছে। সেম জিনিস এখানেও হচ্ছে, এখানেও বিভিন্ন রকমের কম্পিটিশন দেখা যাচ্ছে। কম্পিটিশনটা কাদের মধ্যে হচ্ছে? ইন্টারস্পেসিফিক হচ্ছে, ইন্ট্রাস্পেসিফিক হচ্ছে, নেচারের মধ্যে হচ্ছে, ঠিক আছে। সব জায়গায় একটা কম্পিটিশন দেখা যাচ্ছে এবং আলটিমেট কারা জীবিত থাকছে? যারা হচ্ছে সেই কম্পিটিশনটায় উইন হচ্ছে, যারা স্ট্রংগেস্ট, যারা হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট, তারাই দেখা যাচ্ছে যে তারা উইন করে যাচ্ছে। এখানটায় কী বলছে দেখো, এনি পপুলেশন হ্যাজ বিল্ট ইন ভ্যারিয়েশন ইন ক্যারেক্টারিস্টিক্স, মানে কি বলছে যে কোনো পপুলেশনের মধ্যেই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সের কিন্তু ভ্যারিয়েশন থেকেই যায়। তুমি কোনো একটা বলতে পারো যে কোনো একটা পপুলেশন সবারই সমান, সব কিছু সমান হবে না। তুমি দেখো মানুষের মধ্যেও একটা স্পিসিস, তার মধ্যেও দেখো সব মানুষ হচ্ছে আলাদা আলাদা রকমের হচ্ছে, ঠিক আছে। তো এই রকম হচ্ছে ভ্যারিয়েশন কিন্তু পপুলেশনের মধ্যেও দেখা যায়। দোজ ক্যারেক্টারিস্টিক্স হুইচ enable some to survive better in natural condition, climate, food, physical factor, etc., would outbreed others that are less endowed to survive under such natural conditions. মানে এখানটায় কি বলতে চাইছে যে সবারই মধ্যে, তো আমি যেটা ফার্স্টে বললাম যে সবারই মধ্যেই তো একটা কম্পিটিশন আছে, তো এই কম্পিটিশনটার মধ্যে হচ্ছে কারা বাঁচতে পারবে? যারা হচ্ছে যে তোমার ক্লাইমেটিক কন্ডিশনে ঠিকঠাক মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, যারা হচ্ছে যে তোমার ফুড ঠিকঠাকভাবে পারবে। মানে দেখো একটা হচ্ছে যে তোমরা জানবে যে ফুড হচ্ছে অ্যারিথমেটিক কন্ডিশনে গ্রো করে, ঠিক আছে। সেখানে হচ্ছে যে তোমার এই যে পপুলেশন যেটা, সেটা হচ্ছে যে তোমার মানে জিওমেট্রিক্যাল কন্ডিশনে হচ্ছে গ্রো করে, ঠিক আছে। দেখো এখানটায় বলেছে থমাস মুলথাস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এই মানে সায়েন্টিস্ট না, উনি একজন মানে গণিতবিদ ছিলেন, ম্যাথামেটিশিয়ান ছিলেন। উনি হচ্ছেন এইটা বার করেছিলেন যে অ্যানিমালসদের যে পপুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল সিকোয়েন্সে বাড়তে থাকছে, মানে 2, 4, 6, 8, 16 এরকমভাবে বাড়তে থাকছে। কিন্তু ফুড যেটা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যালি বাড়ছে, মানে 1, 2, 3, 4, 5 এরকমভাবে বাড়ছে, সিকোয়েন্সিয়াল। তো এইভাবে তাহলে কি হচ্ছে দেখো, ফুড হচ্ছে তোমার একটা লিমিটেড আছে, ঠিক আছে। কারণ যত পপুলেশন বাড়ছে সেরকম আন্দাজে তো ফুড বাড়ছে না, তো কারা জিতবে? একটা লিমিটেড ফুড আছে, কারা জিততে মানে কারা খেতে পারবে? যে হচ্ছে শক্তিশালী হবে, ঠিক আছে, সে হচ্ছে ওই ফুডটা খেয়ে সে বাঁচতে পারবে, আর যে হচ্ছে যে ওই ফুডটা খেতে পারবে না সে হচ্ছে মারা যাবে। তো এইটা হচ্ছে একটা ন্যাচারাল সিলেকশন। কিন্তু দেখো এখানেও একটা কম্পিটিশন আছে। কেন কম্পিটিশন আছে? কারণ হচ্ছে দুজনেই কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে, দুজনেই চেষ্টা করবে যে সেই ফুডটা যাতে খায়, কিন্তু দুজনের মধ্যে তো একজন অবশ্যই হারবে। তো সে যে পাওয়ারফুল হবে সে হচ্ছে জিতে যাবে, আর সে হচ্ছে ফুডটা খেয়ে বেঁচে যাবে, পরবর্তী সারভাইভ করে যাবে সে, আর যে হচ্ছে ফুডটা পাবে না সে মারা যাবে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, অ্যানাদার ওয়ার্ড ইউজড ইজ ফিটনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল অর population
এছাড়া উনি আরেকটা কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে ফিটনেস, ঠিক আছে, এখানে ফিটনেস আলাদা একটা মানে বলা হয়েছে, সেটা ফিটনেস কাকে আমরা বলবো, যে হচ্ছে যত বেশি তার প্রজেনিকে রাখতে পারবে সে হচ্ছে যে তত ফিটনেস হবে, মানে তার রিপ্রোডাক্টিভ ফিটনেসটাই হচ্ছে আসল ফিটনেস, ঠিক আছে। এই একটা খাবার আছে, একটা লিমিটেড খাবার আছে, আমি কম্পিটিশন করলাম দুজনের মধ্যে, আমি হচ্ছে স্ট্রংগেস্ট, আমি সেই খাবারটা পেলাম, নিয়ে আমি বেঁচে গেলাম, বাকি যারা পেলো না তারা মরে গেল। তো কী করবো এবার, আমি হচ্ছে আমার মতো আরও প্রোজেনি বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এই প্রোজেনির এই যে এইটাকেই বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফিটনেস। যার হচ্ছে রিপ্রোডাক্টিভ ফিটনেস থাকবে তো সেই হচ্ছে একদম ফিট পপুলেশনের মধ্যে, কারণ সে হচ্ছে মোর প্রোজেনি হচ্ছে এনভায়রনমেন্টকে দিতে পারবে, তার মতো স্ট্রংগেস্ট প্রোজেনি দিতে পারবে। The fitness, according to Darwin, refers ultimately and only to reproductive fitness, যেটা আমি বললাম, ঠিক আছে, যে ডারউইনের মতে যে ফিটনেস হচ্ছে সেটাই, যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফিটনেস, যেখানে হচ্ছে মোর অ্যান্ড মোর প্রোজেনি তৈরি হবে। হেন্স দোজ হু আর বেটার ফিট ইন অ্যান এনভায়রনমেন্ট লিভ মোর প্রোজেনি দ্যান আদার্স। সেই জন্য বলছে যে যারা হচ্ছে ফিট হবে তারা হচ্ছে যে এনভায়রনমেন্টে মোর অ্যান্ড মোর প্রোজেনি দেবে দ্যান দ্য আদার্স। ওকে, দিস দেয়ারফোর উইল সার্ভাইভ মোর অ্যান্ড হেন্স আর সিলেক্টেড বাই নেচার। তো তার ফলে কি হবে যে সেই প্রোজেনিটা যে হচ্ছে স্ট্রংগেস্ট প্রোজেনি সেই হচ্ছে বেশি সংখ্যায় বাড়বে এবং তারা হচ্ছে যে নেচারের দ্বারা সিলেক্টেড হয়ে যাবে আস্তে আস্তে। He called it natural selection and implied it as a mechanism of evolution. উনি এটাকেই বললেন যে এইটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন, কারণ হচ্ছে এইটা নেচার মানে বেছে নিচ্ছে যে তুমি স্ট্রংগেস্ট, তুমি বুদ্ধিমান, তো তুমি থাকো, তো আর তুমি বুদ্ধিমান নয় তো তুমি হেঁটে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি হচ্ছে বেটার, আমি চাই তোমার মতো আরও অনেক কপি হোক, তুমি ফিট অ্যান্ড ফাইন আছো, তুমি ফিটনেস আছে তোমার ভালো, ফিটনেস মানে হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ ফিটনেস, দ্যাট ইজ তুমি মোর প্রোজেনি প্রডিউস করতে পারবে, তো তুমি এই মোর প্রোজেনি প্রডিউস করো, ঠিক আছে। এইটা নেচার বলছে যখন ন্যাচারাল সিলেকশন হয়ে যাচ্ছে তখন। ওকে, আর এইটাই হচ্ছে যে ইভলিউশনের মেকানিজম। Let us also remember that Alfred Wallace, a naturalist who worked in a Malay archipelago, had also come to similar conclusion around the same time. দেখো, এই যে ডারউইন ছিল উনি হচ্ছেন কোথায় কাজ করেছিলেন, গ্যালাপাগোস আইল্যান্ড বলে একটা আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে হচ্ছে উনি এই গবেষণাটা করেছিলেন। কেন আইল্যান্ডে, দেখবি তখনকার দিনে যত এই ধরনের নেচার নিয়ে কাজকর্ম সব মেনলি আইল্যান্ডে হয়ে থাকে। কেন আইল্যান্ডে হয়, কারণ হচ্ছে আইল্যান্ডে মানে কি বলবো পপুলেশনটা এমনিতে কম থাকে, তার ফলে কি হয় যে মানুষ যে প্রকৃতিকে যে হ্যাম্পারটা করে না, একটা মানুষ থাকলে দেখবে প্রকৃতি কিন্তু অ্যাফেক্টেড হয়, আর যেখানে মানুষ থাকে না সেখানে কিন্তু নেচার অতটা অ্যাফেক্টেড হয় না। তো যে কোনো আইল্যান্ডে কিন্তু মানুষ অতটা বেশি পপুলেশন দেখা যায় না, তার ফলে কি হয় যে ওখানে যে নেচারের যে ডাইভার্সিটিটা সেটা ইনট্যাক্ট থাকে। ওই জন্য হচ্ছে যে কোনো ধরনের ন্যাচারালিস্ট ফার্স্টে প্রেফার করে কোনো আইল্যান্ডে গিয়ে স্টাডি করার। তো ডারউইন যে আইল্যান্ডে গিয়ে স্টাডি করেছিল সেটা হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড, কিন্তু এই যে অ্যালফ্রেড ওয়ালেস বলে যে নেচারিস্টটা ছিলেন উনি হচ্ছেন মালায় আর্কিপেলাগো বলে যে আইল্যান্ডটা ছিল, উনি ওখানে গিয়ে স্টাডি করেছিলেন। ডারউইন একদিকে হচ্ছে ওনার স্টাডি করছেন, এই অ্যালফ্রেড ওয়ালেস আর একদিকে ওনার স্টাডি করছেন। দেখো তখনকার দিনে তো কমিউনিকেশন সিস্টেম অতটা ডেভেলপ ছিল না, ওই জন্য বুঝতে পারতো না যে সেই ধরনের সেম রিসার্চ বা সেম স্টাডি দুনিয়ায় আর কে করছে, কিন্তু মানে তখন হচ্ছে তো সেই জন্যই হচ্ছে এই দুজন যে ন্যাচারালিস্ট ছিলেন এরা দুজন বুঝতে পারেনি। এই ডারউইন আর অ্যালফ্রেড ওয়ালেস দুজনে হচ্ছে সেম স্টাডি করেছিল অ্যাট দ্য সেম টাইম, শুধুমাত্র ডিফারেন্ট হচ্ছে তোমার আইল্যান্ডে।
এবং তারা যে কনক্লুশনে এসছিল সেই কনক্লুশনটাও কিন্তু সেমই ছিল, ঠিক আছে। এই যে মানে হচ্ছে তোমার এই যে ন্যাচারাল সিলেকশন, তারপরে এই যে ফিটনেস, ঠিক আছে, জেনারেল ইভলিউশন, গ্র্যাজুয়াল ইভলিউশন, এই যে থিওরিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু অ্যালফ্রেড ওয়ালেসও ওই রকমই থিওরি দিয়েছিলেন। তারপরে কি বলছে দেখো, ইন ডিউ কোর্স অফ টাইম অ্যাপারেন্টলি নিউ টাইপস অফ অর্গানিজমস আর রেকগনিজম, মানে হচ্ছে যে যত টাইম যাবে তত হচ্ছে পুরনো যে তোমার স্পিসিস ছিল তারা হচ্ছে আস্তে আস্তে এক্সটিংক্ট করবে, নতুন ধরনের স্পিসিস কিছু নতুন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে হচ্ছে আবার আসবে, ঠিক আছে। মানে হচ্ছে কোনো দিন হচ্ছে দেখো কোনো স্পিসিস একদম পুরো চেঞ্জ হয়ে গেল এরকমভাবে হট করে হয় না, আস্তে 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 কিন্তু এই পুরো ব্যাপারটা হয়ে থাকে। তারপর কি বলছে দেখো, অল দ্য এক্সিস্টিং লাইফ ফর্মস শেয়ার সিমিলারিটিস অ্যান্ড শেয়ার কমন অ্যানসিস্টার্স। কিন্তু এই যে বললাম যে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা হচ্ছে যে তাদের অ্যানসিস্টারের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স তারা নিয়ে আসছে, এবং যত তোমার লাইফ ফর্মস আছে তারা কিন্তু তাদের মধ্যে একটা সিমিলারিটি শেয়ার করছে, ঠিক আছে, যেহেতু তারা হচ্ছে একটা কমন অ্যানসিস্টার থেকে আসছে, হয়তো তাদের মধ্যে কিছু টুকটাক চেঞ্জ হচ্ছে কিন্তু তারা হচ্ছে সিমিলারিটিস একটা শেয়ার করে থাকছে। However, these ancestors were present at different periods in the history of Earth. যদিও বা আমরা দেখতে পাই যে এই যে অ্যানসিস্টার যারা আছে এরা কিন্তু মানে সবাই হয়তো এক টাইমে আসেনি, বিভিন্ন পিরিয়ডে হয়তো অ্যানসিস্টারগুলো এসছে, যেমন হচ্ছে কোনো অ্যানসিস্টার ধরো ইপক এসছে, ঠিক আছে, এরকম বিভিন্ন হচ্ছে মানে এই যে ইপক, পিরিয়ড, এরাস, এই যে বিভিন্ন রকমের যে টাইমগুলো যে আছে না আমাদের হিস্ট্রিতে, তো সেরকম হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের অ্যানসিস্টার এসছে, এবং সেই অ্যানসিস্টারের যে নেক্সট জেনারেশন তারা ইভলিউশন হয়ে গেছে তাদের, কিন্তু তারা অ্যানসিস্টারের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এখনও পর্যন্ত চলে যাচ্ছে। ওকে, দ্য জিওলজিক্যাল হিস্ট্রি অফ আর্থ ক্লোজলি কোরিলেটস উইথ দ্য বায়োলজিক্যাল হিস্ট্রি অফ আর্থ। মানে কি বলছে যে জিওলজিক্যাল হিস্ট্রি অফ আর্থ, যেটা হচ্ছে যে পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে সেই হিস্ট্রিটার সাথে যদি তুমি বায়োলজিক্যাল হিস্ট্রি যদি দেখো, তুলনা করো, তো এই দুটোকে হচ্ছে ক্লোজলি আমরা কোরিলেট করতে পারবো, মানে এদের মধ্যে অনেক কিছু সিমিলারিটিস হচ্ছে আমরা দেখতে পারবো। তো তারপরে কি বলছে দেখো, এ কমন পারমিসিবল কনক্লুশন ইজ দ্যাট আর্থ ইজ ভেরি ওল্ড। তো এখান থেকে আমরা একটাই কনক্লুশনে আসতে পারলাম যে পৃথিবী হচ্ছে বহু পুরানো, নট থাউজেন্ড অফ ইয়ার্স অ্যাজ ওয়াজ থট আর্লিয়ার বাট বিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। মানে কি বলতে চাইছে যে কেবলমাত্র শুধু কয়েক হাজার বছরের পুরনো নয়, এটা হচ্ছে কয়েক বিলিয়ন ইয়ার বছরের পুরানো হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। কয়েক হাজার বছর তো আমাদের তোমার রিলিজিয়াস বুকসে বলা আছে, ঠিক আছে, যে 4000 বছরের পুরানো, তারপরে স্ট্যাটিক হয়ে আছে লাইফ ফর্মস, কোনো চেঞ্জ হয়নি। তো দেখো এই যে লাইফ ফর্মস এই যে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে না, এই যে আমরা কি বলছি, আমরা আগে কি ছিলাম, আমরা আগে সবাই বন মানুষ ছিলাম, বন মানুষ থেকে এখন আমরা আস্তে আস্তে ইভলিউশন হতে 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 আমরা এখন মানুষ হয়েছি। তো এটা কি তোমার 4000 বছরের মধ্যে সম্ভব? কতগুলো স্টেপ হতে হতে আজকালকার দিনে মানুষ হয়েছে। যদি তোমরা জুতে গিয়ে দেখো তো দেখবে বন মানুষের সাথে আমাদের সিমিলারিটিস আছে, কিন্তু তার যে চেহারা, তার যে ক্যারেক্টারিস্টিক, তার সাথে আমাদের কিন্তু কোনো রকমের সিমিলারিটিস এখন নেই। আমরা ওখান থেকে এসেছি, উনি আমাদের অ্যানসিস্টার, কিন্তু হচ্ছে আমরা সেটাকে নেচারের সাথে আস্তে আস্তে আমরা ইভলিউশন করে নিয়েছি, যেটা হচ্ছে তোমার কয়েক হাজার বছরে সম্ভব নয়, কয়েক বিলিয়ন বছর লেগে গেছে। তো মানুষের যদি তোমার এরকম ইভলিউশন হতে কয়েক বিলিয়ন বছর লেগে যায়, তো আর্থ তো তার কত যুগ আগে সৃষ্টি হয়েছে সেটা বলা যায় না, কারণ আর্থ প্রথমে গরম ছিল, আস্তে আস্তে সেটা বহু বছর ধরে ঠান্ডা হয়েছে। তো সেটাই বলছে যে আর্থ ওই 4000 বছর আগে সৃষ্টি হয়েছে বা এরকম কিছু যেগুলো আমাদের রিলিজিয়াসে লেখা আছে সেগুলো কিন্তু একদমই ভুল, এখান থেকে বোঝা যায়।
এটা হচ্ছে কয়েক বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। ওকে, তো এই প্যারাটা তো আমি পড়িয়ে দিলাম, আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ওকে, থ্যাংক ইউ।